শুরুতে জানিয়ে দেব, লেবার পার্টির শাসনে ইসলামিক দেশ হতে পারে যুক্তরাজ্য, আসছে সম্ভাবনা। জানিয়ে দেব, ইউক্রেনের জন্য সামরিক বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনছে জার্মানি। এছাড়া রয়েছে ভুয়া সংবাদের বিস্তার ঠেকাতে কঠোর আইন করছে স্পেন সরকার। সর্বশেষ জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহতের সংখ্যা আরও 81 ফিলিস্তিনি। এবার লেবার পার্টির শাসনে ইসলামিক দেশ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি জেডি ভ্যান্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স বলেছেন, ক্ষমতাসীন লেবার পার্টির শাসনে ইসলামী দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য। লেবার পার্টির শাসনে যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর সত্যিকার ইসলামী দেশে পরিণত হতে পারে, কারণ লেবার পার্টি এখন ক্ষমতায় রয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স ওয়াশিংটনে এক ধর্মীয় সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর প্রথম সত্যিকার ইসলামিক দেশ হয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টি 4 দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথম দিনেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক প্রেসিডেন্ট, এবং আসন্ন নির্বাচনে প্রেসিডেন্টের প্রার্থী হয় ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন লেবার পার্টির শাসনে ইসলামিক দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য। জেডি ভ্যান্সের এই মন্তব্য উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। তিনি বলেছেন, ভ্যান্স সিনেটের অনেক অতীতে ভালো কাজ করেছেন, কিন্তু তার এই বক্তব্য যুক্তরাজ্যের বৈশিষ্ট্যকে পৃথকভাবে প্রতিনিধিত্ব করে না। এবছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচন যদি ট্রাম্প ও ভ্যান্স জয়ী হন, তাহলে অ্যাঞ্জেলা রেইনার তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসলামিক দেশ হয়ে উঠেছে যুক্তরাজ্য, এমন মন্তব্যের মাধ্যমে ভ্যান্স মূলত অভিবাসন নিয়ে লেবার দলের দৃষ্টিভঙ্গি এবং নীতির সরাসরি সমালোচনা করেছেন। ডানপন্থী মার্কিন রাজনীতিকেরা প্রায়শই অভিবাসনকে নিয়ে ইসলামিক দেশের উত্থানের সঙ্গে যুক্ত করেন। এই ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে যুক্তরাজ্যের দিকে ইঙ্গিত আসে। এদিকে ব্রিটেনে বেশি সংখ্যক মুসলমান যাওয়ার প্রবণতা শুরু হয় প্রায় 1 শতাব্দী আগে থেকে। বর্তমানে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে, ব্রিটেনে 6,70,00,000-এর মধ্যে মুসলিম জনসংখ্যা মাত্র 40 লাখ। গত মাসে 4 জুলাই সাধারণ নির্বাচনে জয়লাভ করে লেবার পার্টি 5 বছরের জন্য সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। তবে গাজায় নির্বিচার গণহত্যার ব্যাপারে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ছিল মুসলমানেরা। তারা নির্বাচনে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ব্রিটিশ জনগণ দেশটির খারাপ অর্থনৈতিক পরিস্থিতি, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং দখলদার ইসরায়েলের অপরাধযজ্ঞের প্রতি সরকারের সমর্থনের প্রতিবাদে ভোট দিয়েছেন। এর অর্থ হলো, লেবার পার্টি বিজয়ী হলে সেটা তার নিজের নীতির কারণে পায়নি, বরং সাবেক ক্ষমতাসীন দলের অপছন্দের কিছু কাজ ও নীতির কারণে মানুষ বিদ্যমান বিকল্প ধারাটি বেছে নিয়েছে। এদিকে ইউক্রেনের জন্য সামরিক বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনল জার্মানি। ইউক্রেনের জন্য সামরিক সহায়তার বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির অন্যতম ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র জার্মানি। আগামী 2025 সাল থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। বুধবার জার্মানির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডার এক সংবাদ সম্মেলনে বলেন, এ প্রসঙ্গে জানিয়েছেন, 2024 সালে পুরো বছর ইউক্রেনকে 800 কোটি ইউরো সমপরিমাণ সামরিক সহায়তা দেবে জার্মানি সরকার। পরের বছর 2025 সালে পুরো বছর এই সহায়তার পরিমাণ হবে 40 কোটি ইউরো। সংবাদ সম্মেলনে জার্মানির অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা করব ইউরোপের অন্যান্য দেশ এবং G7 জোটের অন্যান্য দেশগুলো ইউক্রেনের সহায়তার পরিমাণ আরও বাড়ানোর ক্ষেত্রে এগিয়ে আসবে। প্রসঙ্গত 2022 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করে আসছে, সেসবের মধ্যে শীর্ষে রয়েছে জার্মানি। টানা 2 বছর বিপুল পরিমাণ সহায়তা দেওয়ায় এখন দেশটির নিজের সামরিক খাতে সংকট দেখা দিয়েছে, কারণ এই সময়সীমার মধ্যে নিজেদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি জার্মানি সরকার। উপরন্তু সম্প্রতি বার্লিন তার নিজের অস্ত্রাগার থেকে 3টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দান করেছে। এতে তাদের নিজেদের ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার সংখ্যা নেমে এসেছে 9টিতে। এছাড়া কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো তার সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যেকের জন্য বার্ষিক জিডিপির 2% চাঁদা হিসেবে বরাদ্দ দেওয়ার আইন করেছে। গত 2 বছরের প্রতিবারই সেই নিয়ম অনুযায়ী চাঁদা দিতে ব্যর্থ হয়েছে জার্মানি। ইউরোপের নীতি বিশ্লেষকদের মতে মূলত এসব কারণেই ইউক্রেনের সামরিক বরাদ্দ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে চ্যান্সেলর ওলাফ শলজের নেতৃত্বাধীন সরকার। এদিকে ভুয়া সংবাদের বিস্তার ঠেকাতে কঠোর আইন করছে স্পেন।
ভুয়া সংবাদের বিস্তার ঠেকাতে কঠোর আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার পার্লামেন্ট অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এই তথ্য জানিয়েছেন তিনি। বুধবার স্পেনের পার্লামেন্টে এই সংক্রান্ত বিলটি উপস্থাপন করার সময় প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের জন্য সংবাদ মাধ্যম অপরিহার্য, তবে সেই সংবাদ মাধ্যমকে অবশ্যই মানসম্পন্ন হতে হবে। সংবাদ মাধ্যম যদি বৈচিত্র্যময় হয় এবং নির্ভরযোগ্য কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ না করে, তাহলে জনগণ এক প্রকার অন্ধ হয়ে যায়। নতুন এই বিল প্রসঙ্গে পেদ্রো সানচেজ আরও বলেন, গত মার্চ মাসে ইউরোপিয়ান মিডিয়া ফ্রিডম অ্যাক্ট নামে যে আইনটি চালু করেছে ইউরোপের বিভিন্ন দেশ এবং তাদের ইউরোপীয় ইউনিয়নের জোটগুলো, তার আলোকে গঠন করা হয়েছে এই আইন। ইউরোপীয় ইউনিয়ন মিডিয়া ফ্রিডম অ্যাক্টে একদিকে যেমন সাংবাদিকদের সুরক্ষা ও মুক্ত সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের গুপ্তচর বৃত্তি এবং অতি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ইস্যুগুলো যেন সংবাদকর্মীদের নাগালের বাইরে থাকে, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। দুদিন আগে স্পেনের কিছু সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছিল যে পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা সানচেজ দুর্নীতির অভিযোগে তলব করছে আদালত। পরে ওই দিনই এক বিবৃতিতে সানচেজ বলেন, এই তথ্য ভিত্তিহীন। বিল উত্থাপনের পর স্পেনের পার্লামেন্টের কর্টেস জেনারেলসের বিরোধী দল রক্ষণশীল পিপলস পার্টির নেতা অবশ্য বলেছে, নিজেদের স্ত্রীর সংবাদে বিচলিত হয়ে এই বিল পেশ করেছেন পেদ্রো সানচেজ। পাশাপাশি এই বিলটি সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপ বলেও উল্লেখ করেছেন তারা। তবে বুধবার কেবল ভুয়া সংবাদ ইস্যুতেই বক্তব্য দেননি পেদ্রো সানচেজ। স্পেনের সব নিবন্ধিত সংবাদ মাধ্যম এখনও ডিজিটাল ফরম্যাটে পৌঁছতে পারেনি। সেই সব সংবাদ মাধ্যমের জন্য সরকারের পক্ষ থেকে 10 কোটি ইউরো সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও 81 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 81 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে মোট 38,800 জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন 79,000-এরও বেশি ফিলিস্তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 38,794 জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 79,364 জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর করা 2টি গণহত্যায় 81 জন নিহত এবং আরও 198 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।